দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিভিন্ন দলের কর্মসূচি শুরু। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত, নতুন দেশ গড়ার প্রত্যয়। এবং নিজস্ব ভবন ও আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও ফেডারেশনের অসহযোগিতায় অচল পাবনা রাইফেলস ক্লাব, সক্রিয় করার আশ্বাস প্রশাসনের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এর মধ্য দিয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করে দলটি। ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। গত বছরের জুলাই মাসে শুরু হয় স্বৈরাচার পতনের আন্দোলন। আর এই আন্দোলনের অন্যতম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে সকালে রংপুর পীরগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা। আবু সাইদের পরিবারকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন তারা। পরে রংপুরের বিভিন্ন এলাকায় পদযাত্রা শেষে গাইবান্ধাতেও পদযাত্রা করেন তারা। আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি পরিবারের। আবু সাইদ নিয়ে খুব আমার একটা স্বপ্ন ছিল, আমার আব্বার স্বপ্ন যে আমার ছেলেটা একটা বড় ধরনের চাকরি করব, আমি দেখি জানি মরে যেতে পারি, সে আশা আর হলো না। স্বৈরাচার সরকার আছিল হাসিনা, ওই তো হলো মানুষ খাওয়া সরকার। আমার ছেলে নাই এখন, আমার কষ্টই লাগে কৃষক, আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমাকে মনে দুঃখ লাগে। কি যাই আবু সাইদের হত্যাকাণ্ড বিচার চাই। বীর শ্রেষ্ঠ আবু সাইদ শহীদ দিবস হিসাবে যেন নামকরণ করা হয়, এটাই আমার দাবি। এদিকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্মরণ করছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। একই কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া খুলনা নগরীর শিববাড়ির মোড় এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করে এনসিপি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক এবং সাতক্ষীরার সদস্য সচিব ও সংগঠক। জুলাইয়ের প্রথম প্রহরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। পোস্টে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। একই সাথে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহাইল মাহদিন এবং সংগঠক হাসিবুল হাসান রুমন নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা উল্লেখ করেন তারা। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে।
নিজস্ব ভবন এবং আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও বাংলাদেশ শুটিং ফেডারেশনের অসহযোগিতায় অচল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাবনার রাইফেলস ক্লাব। দীর্ঘ প্রায় 1 বছরেও হয়নি কোনো কমিটি মিটিং। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় আগাছা আর জঙ্গলে আচ্ছাদিত হয়ে পড়েছে আউটডোরের শুটিং রেঞ্জ। অথচ এই ক্লাবের শুটারদের রয়েছে এক গৌরবময় সোনালী অতীত। পাবনা থেকে শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা রাইফেলস ক্লাবের 50 মিটার রাইফেল শুটিং জোনে এখন ভুতুরে পরিবেশ। ঝোড় জঙ্গল আর আগাছায় আচ্ছাদিত এই রেঞ্জেই একসময় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা। নিয়মিত শুটিং করেছেন পেশাদার শুটাররা, অথচ দীর্ঘদিন পরিচর্যার অভাবে সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। 1955 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই ক্লাবের আছে নিজস্ব 3তলা ভবন। স্কোয়ার গ্রুপের পরিচালক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরীর সহযোগিতায় তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের একটি ইনডোর শুটিং রেঞ্জ, যেখানে দেশি বিদেশি প্রশিক্ষকরা দিয়েছেন শুটিং প্রশিক্ষণ। তৈরি হয়েছে ভালো শুটার। আমি 2 বছর ধরে পাবনা রাইফেল ক্লাবে শুটিং করতেছি। যদি নিয়মিত হয় না, নিয়মিত হলে পারে আমি অবশ্যই ভালো করতে পারতাম। শুটিং ফেডারেশনে যেরকম আমরা পরিবেশ পেয়ে থাকি, প্রায় অনেকখানি আমরা সেরকম পরিবেশ পাবনাতেও পেয়ে থাকছি। স্থবির হয়ে আছে এটা, মানে এটাকে যদি আবার সেই পূর্বের মতো যদি চালু করতে হয় তাহলে এর যে পৃষ্ঠপোষকতার দরকার, একটু সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার। কারণ রাইফেল ক্লাব ফান্ডিং কষ্টে আছে, অর্থ সংকটে রাইফেল ক্লাব যাচ্ছে। শুধু মেম্বারদের, এক্সিকিউটিভ মেম্বারদের আর্থিক অনুদান দিয়ে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালিত করতে হয়। জেলা শহরে যেসব রাইফেল ক্লাব, তাদের তো আয়ের দিকটা খুব একটা সচ্ছল না, যে জন্য ওই অত্যাধুনিক যে আর্মস দিয়ে এখন শুটিং হয়, সেই আর্মসগুলো তো আমরা ঠিক মতো ক্রয় করতে পারতেছি না। ক্লাব কর্তৃপক্ষ জানান দীর্ঘ প্রায় 1 বছর ধরে অকার্যকর রয়েছে শুটিং ফেডারেশন। রাইফেল ক্লাবগুলোর শুটিং ওরিয়েন্টেড ক্লাব এবং এদের প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। তারা নানাবিধ কারণে আমাদের দীর্ঘদিন প্রায় 11 মাস মিটিংয়ের টাইম দিতে পারে না, সেই কারণেই কিছুটা স্থবিরতা আসছে। আমাদের যে প্রশিক্ষণ শিবির এটা একদম কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে, শুটার তৈরি করা। এটা বন্ধ হয়েছে এই আগস্টের এই অভ্যর্থনের পরের থেকে বন্ধ হয়েছে এবং এটা এখন ওই অবস্থায় আছে। আশা করি এটা আমরা আগামী মাসের ফার্স্ট উইকের থেকে আবার নতুন উদ্যমে এটা চলবে। জেলা প্রশাসক জানান রাইফেল ক্লাবকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আহ্বান করা হয়েছে কমিটি মিটিংয়েও। আগামী 2 তারিখে এ বিষয়ে আমাদের কমিটির সভা তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে আমরা বেশ কিছু প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে পাঠাবো, যাতে ক্রীড়া এবং এখানে যারা শুটিংয়ের যে ছেলেমেয়েরা আগ্রহী আছে তাদেরকে যাতে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। শুটিংয়ে পাবনার রয়েছে গৌরবময় এক সোনালী অতীত। পাবনার কৃতি শুটার আসিফ হোসেন খান কমনওয়েলথ ও সাব গেমসে বাংলাদেশের পক্ষে অর্জন করেছেন স্বর্ণপদক। শুটার মোবারক হোসেন রত্ন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। 2024 সাল পর্যন্ত প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন পাবনার শুটাররা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সিরাজগঞ্জে যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ থেকে মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। কয়েকদিন ধরে উজানের পানি নামছে সিরাজগঞ্জের যমুনা হয়ে। এতে নদীতে বইছে তীব্র স্রোত, আগ্রাসী হয়ে উঠেছে যমুনা, দেখা দিয়েছে তীব্র ভাঙন। সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। 1 সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এছাড়াও যমুনার বুকে দীর্ঘদিন ধরে জেগে ওঠা বড় চরটিও হারিয়ে গেছে নদী গর্ভে। ভাঙতে 3 কিলোমিটার ভাঙে যাইছে। আমরা এসে অবদার ডালে, সরকারি রাস্তার ডালে বাড়ি করছি, এখন সেই জায়গাও ভেঙে যেতেছে। আর আঙ্গুরে পিছনের মতো আর কোনো জায়গা নাই। আমাদের বাড়ি এ পর্যন্ত 4 ভাঙা দিছি। আমাদের গ্রাম ভাটপিয়ারি ছিল, এখনও ভাটপিয়ারির মধ্যেই আছি, একবার শেষ সীমানার। এখন বাঙালি বাড়ি আঙ্গুর আর কোনো যাওয়ার কোনো পথঘাট নাই।
এই জায়গায় এই যে প্রায় বছর হলে ভেঙে ভেঙে একটু চর চলে সব শেষ 4 বিঘা কিষান খাত ভেঙে শেষ হয়ে গেছে গা আন বাড়ি কিনারে এসে নদী ঠেকছে আন ভেঙে গেলে ডাঙ্গর অবস্থা শেষ নাই আমরা কোথায় যা দাঁড়া মাঙ্গে জমি জমা নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই যমুনার বাঁধ এই থেকে যেন আমরা রক্ষা পাই, অতি দ্রুত যেন কাজ করে পানি উন্নয়ন বোর্ডকে অনুমতি দেওয়া হোক। অব্যাহত ভাঙন নদীর পশ্চিম তীররক্ষা বাঁধের কাছাকাছি চলে এসেছে। নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান সহ ফসলি জমি ও বসত বাড়ি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্লাস হলো ওখানে আমাদের নদী সংরক্ষণ একটা বাঁধ আছে। নদী সংরক্ষণ বাঁধের বাইরে চর পড়েছিল, ওটা নদী মানে প্রচন্ড ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে। এখন আমাদের বাঁধ বরাবর নদী মানে বন্যা নিয়ন্ত্রণ না, আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে। ওখানে নদীর খুব চাপ আছে। এখন ওই নদীর যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙন প্রতিরোধের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। জরুরি ভিত্তিতে কাজের পরিধি বাড়ানোর দাবি তুলেছেন তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গতকাল বিকেলে হিলি কাস্টমস অ্যান্ড CNF এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ম্যাঙ্গো ফ্রুট প্রোটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সৌকো। দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। চাপাই অ্যাগ্রো চলমান প্রজেক্ট, কোল্ড স্টোরেজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। পরে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। বরগুনায় গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতরাতে বরগুনা থেকে বরিশাল সদর হাসপাতালে যাওয়ার পথে একজন এবং জেলা সদরের কলির ত্বক এলাকায় নিজ বাড়িতে এক শিশু মারা যায়। এদিকে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 15 জন। পটুয়াখালীর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 35 জন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 79 জন ডেঙ্গু রোগী। এছাড়া গেল 24 ঘন্টায় মানিকগঞ্জ, শরীয়তপুর, যশোর এবং মানিকগঞ্জে 70 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাসপাতালে 50 টাকা এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ 300 টাকা। দেশের বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে নতুন করে শনাক্ত 10 জনের মধ্যে 9 জনই নগরীর বাসিন্দা। গেল 24 ঘন্টায় দিনাজপুরে করোনা শনাক্ত হয়েছে 2 জনের। কুমিল্লায় এ পর্যন্ত 185 জন রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ দেখা দিয়েছে 19 জনের। সংক্রমণ এড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম স্থাপন করা হলেও সেখানে কোনো কার্যক্রম চোখে পড়েনি। এতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পাসপোর্ট যাত্রীরা চলাচল করছেন। এতে দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে 2 দিন যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস সহ সব ধরনের কাজ বন্ধ থাকায় বন্দর এলাকায় দেখা দিয়েছে ট্রাক জট। এতে বন্দরে কার্যক্রম ব্যাহত হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক চালক ও সহযোগীদের। গতকাল থেকে বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শুরু হলেও বাড়তি কাজ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বন্দর কর্তৃপক্ষ জানায়, এই জট স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। এদিকে বেনাপোলে ট্রাক জটের কারণে প্রবেশ করতে পারছে না ভারতের পেট্রাপোলে অপেক্ষারত পণ্যবাহী ট্রাক।
কুমিল্লার মুরাদনগর সহ দেশে বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। বিক্ষুব্ধরা বলেন, কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। এদিকে দুপুরে মুরাদনগরের নির্যাতিতার বাসায় যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় 5 দিনেও নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা না করায় আলামত নষ্টের শঙ্কা প্রকাশ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বোরো সংগ্রহ অভিযান। তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান ও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে। জেলায় সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮,৫৭২ মেট্রিক টন। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ৪১,৫৬৩ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১,৯১১ মেট্রিক টন, অর্জিত হয়েছে ১১,৫১২ মেট্রিক টন। খাদ্য বিভাগ জানায়, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে কেনা হচ্ছে। ভাতের পাতে স্বস্তি ফেরাও স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, ভরা মৌসুম হওয়া সত্ত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। তারা অভিযোগ করেন, কৃষকরা ধানের সঠিক মূল্য পাচ্ছেন না। এই অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে গতকাল বিকেলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। মব এড়াতে সেনাবাহিনী এবং পুলিশের কঠোর নিরাপত্তায় ওই দিন সকাল 8:30টায় আদালতে নেওয়া হয় তাকে। শুনানি শেষে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছু পরে আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। বরগুনা তালতলীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 14 জন। সকালে কেন্দ্রীয় বাজার এলাকায় মানববন্ধন করছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের অনুসারীরা। একই সময় সেখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের অনুসারীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নৌবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী সংসদ নির্বাচনে কিছু দল উদ্ভট কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। 17 বছর পর গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস টার্মিনালে অনুষ্ঠিত উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, তারা বুঝে কথা বলছেন না, আর যদি বুঝে কথা বলে থাকেন তাহলে এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। দেশকে গভীর সংকটের হাত থেকে রক্ষায় দ্রুত নির্বাচনের দাবি জানান আসাদুজ্জামান রিপন। গাজীপুরের কোনাবাড়িতে কারখানার ভিতরে শ্রমিক হত্যার ঘটনায় শফিকুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে কোনাবাড়ির সেলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে কুদ্দুসনগর পেয়ারাবাগান এলাকা থেকে হাসান মাহমুদ মিঠু নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গত শনিবার চুরির অপবাদ দিয়ে গ্রিনল্যান্ড লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ভিতরে হৃদয় নামে এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এ নিয়ে একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে দেশি ও বিদেশি জাতের আমের বাগান করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর শাহ আলম। চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হরেক রকম আম। মিয়াজাকি, কিউজাই, ব্ল্যাকস্টোন, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, আপেল ও ব্যানানা ম্যাঙ্গো সহ প্রায় 30 প্রজাতির বিদেশি আম চাষ হচ্ছে পটুয়াখালীর 10 মিনার রণগোপালদি গ্রামের কৃষক শাহ আলমের বাগানে। লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে আম উৎপাদন করছেন শাহ আলম।
তার বাগানে রয়েছে অর্ধশতাধিক প্রজাতির দেশি বিদেশি আম গাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি জাতের আমের চাষ দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করেছেন তিনি। আম চাষে সরকারিভাবে উচ্চতর প্রশিক্ষণ দাবি শাহ আলমের। গেলবারে আমি 4.5 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করছি, কিন্তু এবছর খরার কারণে ফলন কম, তারপরও 4.5-5 লক্ষ টাকা এবারও বেচার আশা করি ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর এই অঞ্চলে যদি সরকারিভাবে একটা ট্যুরে ভিজিট করা হয় তাইলে আমাদের মনে হয় যে আরও ভালো হয়। আমাদের যেগুলো জানাশোনার বাকি এগুলো আমরা ওই জায়গার থেকে সংগ্রহ করিয়া আমরা এই জায়গায় কাজে লাগাইতে পারি। বিদেশি এসব আম দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি স্বাদেও অতুলনীয়। আম দেখতে ও কিনতে প্রায় তার বাগানে ভিড় করছে দর্শনার্থীরা। সরকার আমাদের টিউনা স্যার আছে, তারা যদি একটু উদ্যোগ নেয় তাহলে তাদের যদি সহযোগিতা পায় এই ফলনকে আরও উপযোগী করতে পারে, বছর উপযোগী এবং দর্শন উপযোগী করতে পারে। শাহ আলম ভাইয়ের আমের বাগানে আমরা দেখতে পাই বিভিন্ন প্রজাতির বিদেশি আম, যে আমগুলো দেখতে অনেক সুন্দর এবং আমগুলো খেতেও সুস্বাদু। এই বাগান দেখে অনেকেই বাগানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। যদি এটাকে ভালো সরকারের এখানে গাইডলাইন থাকে, আমি আশা রাখি এই প্রত্যন্ত অঞ্চলে সবার মাঝে আমের সমৃদ্ধিটা ছড়িয়ে পড়বে। আম চাষে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই অঞ্চলটা যেহেতু একটা লবণ এলাকা, এখানে আসলে সব ফসল ভালো হয় না, কিন্তু এই আমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি এরা স্লাইটলি লবণ সহ্য করতে পারে, ইফেক্টটা তো পড়ে না, সেজন্য আমের ফলন সে ভালো পাবে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাদের একটা চাহিদা অনুযায়ী আমরা উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় যে জায়গায় ভালো আম বাগান আছে প্রশিক্ষণের ব্যবস্থার চেষ্টা করব আমরা। চলতি বছর পটুয়াখালীতে 350 হেক্টর জমিতে দেশীয় বিদেশি জাতের আমের চাষ হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে সকালে উপকূলীয় বন বিভাগের আয়োজনে সার্কিট হাউস থেকে বের হয় শোভাযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আয়োজন করা হয় বৃক্ষ মেলার। উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। পরে বৃক্ষরোপণ করা হয় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হৃদয় তরুয়ার চত্বরে। শরীয়তপুরেও শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ ও মেলা। জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন মেলার উদ্বোধন করেন। এর আগে বের হয় র্যালি। আজ হোলি আর্টিজান ট্র্যাজেডির 9 বছর। এই দিনে গুলশানের হোলি আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিম কামরুল। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জে সকালে রবিউল করিমের প্রতিষ্ঠিত নজরুল বিদ্যাশিরি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় র্যালি। পরে তার কবরে পরিবার ও তার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবিউলের স্ত্রী উম্মে সালমা, ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুলের সভাপতি জি.আর. শওকত আলী, শহীদ রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিভিন্ন দলের কর্মসূচি শুরু। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত। নতুন দেশ গড়ার প্রত্যয়। নিজস্ব ভবন ও আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও ফেডারেশনের অসহযোগিতায় অচল পাবনা রাইফেলস ক্লাব। সক্রিয় করার আশ্বাস প্রশাসনের। এবং বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগী। সরকারিতে 50 এবং বেসরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ 300 টাকা পরীক্ষার ফি নির্ধারণ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার